নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল গল্পওয়ালা ডায়েরিতে। এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদের সামনে আমার নিজস্ব কিছু লেখা এবং ভাবনা দ্বারা তৈরি গল্প তুলে ধরব। যদি আমার গল্প আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো অভিযোগ বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে তা কমেন্টের মাধ্যম দিয়ে লিখে জানাবেন। আজকের গল্প হলেও সত্যি। এই গল্পটি আমি লিখেছিলাম 2018 সালে এবং এটি আমার জীবনের প্রথম গল্প। তাহলে চলুন শুরু করা যাক। গল্প হলেও সত্যি। গল্পের প্রধান চরিত্র অমিত, অরুণাভ এবং অভিজিৎ, আর সঙ্গে রামদিন কাকা। অবশেষে পরীক্ষাটা শেষ হয়ে গেল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। দীর্ঘ 3 বছর ধরে কলকাতায় থাকার পর এবার আমাদের ফিরে যাওয়ার পালা। আমি অমিত এবং আমার 2 বাল্যবেলার বন্ধু অরুণাভ এবং অভিজিৎ, আমরা বর্ধমানের বাসিন্দা। আমরা বিকম অনার্স করলাম গোয়েঙ্কা কলেজ থেকে এবং সেই কারণে কলকাতাতেই একটি মেস নিয়ে আমরা থাকতাম। আমাদের সঙ্গে আরেকজন বিশেষ মানুষ থাকতেন, তিনি হলেন রামদিন কাকা। এই রামদিন কাকা মানুষটি খুবই সৎ, কর্তব্যপরায়ণ এবং পরোপকারী মানুষ। আজ আমরা 3 জন কলকাতাতে থাকার পেছনে রামদিন কাকার অবদান কোনো অংশেই কম নয়। রামদিন কাকার কাজ মূলত ছিল আমাদের রান্না করা, কিন্তু শুধু রান্না করা বললে একান্তই ভুল বলা হবে। তিনি রান্নার পাশে আমাদের যাবতীয় সব ধরনের কাজ করতেন। রামদিন কাকার বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার সুকুমারপুর গ্রামে। গ্রামেতে তার নিজের বলতে তার একটি বিবাহযোগ্য কন্যা আছে এবং তার ভাইয়ের পরিবার। স্ত্রী 20 বছর 10 আগে গত হয়েছেন। একদিন সকালে রামদিন কাকার গ্রাম থেকে ফোন এলো। ফোনেতে তার ভাই তাকে বলে পাঠালো তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। খবর পাওয়া মাত্রই রামদিন কাকা তার মেয়ের বিয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যাওয়ার আগে আমাদের 3 জনকেই তিনি বললেন, এই শোনো বাবুরা, তোমরা কিন্তু বাবা আমার মেয়ের বিয়েটি কিন্তু অবশ্যই আসবে। তোমরা না এলে কিন্তু বাবা আমি কিন্তু খুব দুঃখ পাবো বাবা, বুঝলে তো? আমাকে বাবা তোমরা সে ভুলে যেও না যেন বাবা। আমার মেয়েটার এত সাত করে বিয়ে দেবো, তোমরা একটু না গেলে হয়? আমার মেয়েকে আমি তোমাদের কত কথা বলেছি, আমার ভাইয়ের পরিবারও সবাইকে বলেছি, তারা তোমাদেরকে খুব করে দেখতে চায়। তোমরা কিন্তু অবশ্যই এসো বাবা। আমি তোমাদের ফোন করে দেবো, ফোন করে বলে দেবো কবে বিয়ে ঠিক হলো। তোমরা কিন্তু সেই মতো অবশ্যই আসবে বাবা, হ্যাঁ, ভুলে যেও না যেন। এই বলে রামদিন কাকা রওনা হয়ে গেলেন। রামদিন কাকা রওনা হওয়ার দিন 2 বাদেই আমার ফোন এলো। ফোন তুলতেই ওপার থেকে রামদিন কাকার গলা ভেসে এলো, ঠিক যেমনটি যাওয়ার আগে বলে গেছে তেমনটি। এবার শুধু ফোন করে তার মেয়ের বিয়ের কবে কি দিন সেটা আমাদের বলে দিল। বলে একবার সেই নাছোড় বান্দা যে আমাদের তার মেয়ের বিয়েতে যেতেই হবে। আমি আর কি বলি, আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব, তুমি এত করে বলছো নিশ্চয়ই যাব। এই খবর শুনতেই অরুণাভ তো একদম পুরো বেঁকে বসলো। ও বলে উঠল, দেখ ভাই, এত দূর যাওয়াটা কি ঠিক হবে? তোরাই বল। এই একটু আদর ডিস্টেন্স হয়, ঠিক আছে ভাই, এ তো প্রচুর ডিস্টেন্স। আমাদের বাড়ি ফিরতে হবে, এতদিন ধরে বাড়ির বাইরে আছি আমরা, এতটা কি যাওয়াটা ঠিক? তুই বল। অভিজিতের যাওয়ার বেশ ইচ্ছা আছে, সেটা ওর মুখ দেখেই বুঝতে পারলাম। ও একবার বলে উঠল, সে তো যাওয়া একবার যেতেই পারে নাকি, আমার তো মনে হয় কোনো অসুবিধা হতো না। এবার তোরা দেখ কী করবি, আমার মনে হয় যাওয়া যেতে পারে একবার। বুঝতে পারলাম ওর যাওয়ার ইচ্ছা আছে। আমি তখন একরকম অরুণাভকে একটু জোর করেই বললাম, আরে ভাই চলই না, আমরা তো এমনিতেও ফিরে যাও ভাই, আর কবে কখন কোথায় যেতে পারবো কোনো ঠিক নেই। আর রামদিন কাকা মানুষটা আমাদের জন্য এত বছর ধরে এত করলেন, তার একটিমাত্র মেয়ের বিয়ে, এত করে আমাদের যেতে বোঝে ভাই, একবার না গেলে নয়, চল না একবার যাই।
অরুণাবু দেখলো আমরা যেতে খুব আগ্রহী, লাস্টে বলে ফেললো, চ তাহলে, দেখ কি বলবো, কর তাহলে, আয়োজন কর, টিকিট টিকিট কাট। অভিজিৎ সঙ্গে সঙ্গে নেট সার্চ করে দেখে নিল বিয়ের দিন সকালে কোন ট্রেন ধরলে আমরা কিভাবে পৌঁছবো। তা দেখতে পেলাম সকাল 7:10 হাওড়া থেকে মেদিনীপুরগামী একটি ট্রেন যাচ্ছে। সেই ট্রেনেই আমরা যাব। যাওয়ার পর মেদিনীপুর স্টেশনে নামবো, নামার পর আরেকবার ট্রেন চেঞ্জ করে পৌঁছতে হবে আমাদের রামদিন কাকার গ্রাম। সেই মতো বিয়ের দিন সকালবেলা আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। সেখান থেকে সকাল 7:10 মেদিনীপুর লোকালে আমরা চেপে পড়লাম। ট্রেন ছুটতে লাগলো এবং সেই সঙ্গে সঙ্গে অভিজিৎও তার ক্যামেরায় সব কিছুই ক্যামেরাবন্দি করতে লাগলো। তো সবাই মিলে হই হই করে যাওয়া হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু একজনকে দেখে মনটা সত্যিই খারাপ হচ্ছিল। সে আর কেউ নয়, সে হলো অরুণাভ। চুপ করে বাইরের দিকে তাকিয়েছিল মন মরা হয়ে। এক তো রাতে ভালো করে ঘুম হয়নি, তার মধ্যে সকালবেলা বেরিয়ে পড়া, উপরন্তু ওর কপালটাও বলিহারি। ওর পাশের সিটে যিনি ছিলেন তিনি এক বয়স্ক ভদ্রলোক, আর তিনি ট্রেনে ওঠার পর থেকেই এমন জোর শব্দ করে নাক ডাকছেন যে অরুণাবর জন্য একটুখানি রেস্ট নেওয়া তো দূর, ওখানে বসে থাকাটাও যেন এক গাত্র দেওয়া হয়ে উঠছে। কিন্তু কী করবে তাছাড়া, কপালটাই খারাপ চলেছে নাক ডাকার মধুর শব্দ শুনতে শুনতে। এরপর আমরা মেদিনীপুর স্টেশনে পৌঁছলাম, তখন প্রায় সকাল 10টা হয়ে গেছে। মেদিনীপুর স্টেশনে নেমে আমরা ওয়েট করতে লাগলাম আমাদের পরের ট্রেনের জন্য, যে ট্রেনটা আমাদের রামদিন কাকার গ্রাম সুকুমারপুর অবধি নিয়ে যাবে। অবশেষে 11:05 সেই ট্রেনে দেখা পেলাম। তারপর বেলা 11:15 নাগাদ আমরা নামলাম সুকুমারপুর গ্রাম। এটাকে স্টেশন না বলে হলটি বলা যায়। একদমই ধুধু প্রান্তর, জনমানব প্রায় হীন বললেই চলে, কিন্তু গ্রামটা ভারী সুন্দর। দুপাশে ধান ক্ষেত। নেমে পড়লাম গ্রামে। তখন আবার ঝিরঝিরে বৃষ্টিও আরম্ভ হয়েছে। আমরা নেমে দেখলাম কাউকে দেখতে পাচ্ছি না। খানিকক্ষণ চিন্তায় পড়লাম, তখন অরুণও বলল, হ্যাঁ রে ভাই, ঠিকঠাক এসছিস তো রে? ভুলভাল জায়গা নিয়ে আসছিস তো বাবা, এক তো রাতে ঘুম নেই, তার মধ্যে কি এক জলা জঙ্গল জায়গা দাঁড় করে দিলি। নেমে ভয় করছে আমার তোর, না এলেই ভালো হতো। আমি বললাম, দাঁড়া না রে বাবা, ঠিক কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে, তুই দাঁড়া, অপেক্ষা কর। আমাদের মধ্যে এই কথোপকথন হতে না হতে আমরা লক্ষ্য করলাম দূর থেকে জোনা 4-5 জন লোক গ্রামের আল পথ ধরে এগিয়ে আসছে আমাদের দিকে। তারা এগিয়ে এসে একজন আমাদের বলে উঠল, আগে বাবুরা, আপনারা কি কলকাতা থেকে আসছেন নাকি? আমি বললাম, হ্যাঁ। আচ্ছা, আর নমস্কার নমস্কার, আমরা না ওই রামদিনদারই আত্মীয় হই। হ্যাঁ, রামদিনদা আমাদের বলে দিয়েছিল বারবার করে, ওরে কলকাতা থেকে দাদাবাবুরা আসবে, তোরা কিন্তু টাইমে পৌঁছে যাবি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, আগে কিছু মনে করবেন না বাবুরা, কিছু মনে করবেন না। আসুন আসুন, আপনারা আমাদের সঙ্গে আসুন। অরুণাবও যেন ধরে একটু প্রাণ পেল, বলল, হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন, একটু কি রেস্ট নিতে হবে, চলুন চলুন, কিরো পেয়েছে বড্ড। দিয়ে আমরা এবার ওদের সাথে এগোতে লাগলাম। ওরা একরকম জোর করেই আমাদের ব্যাগগুলোকে ওদের কাঁধেই নিয়ে নিল। বেশ খানিকটা যাওয়ার পর ওরা নিজেদের মধ্যেই বলাবলি করছে, এই না না, এখান দিয়ে কেউ নিয়ে যায় নাকি? পাগল হয়েছিস নাকি? বরং এক কাজ কর, ওই রাস্তা দিয়ে চ, ওই ঘুর রাস্তা দিয়ে চ, এইখান দিয়ে কেউ যায়। আমার তখন কথাটা কানে আসতেই আমি বলে উঠলাম, আচ্ছা এই রাস্তা দিয়ে গিয়ে কাজ নেই, ওই রাস্তা দিয়ে যাই বলতে পারো, ঠিক বুঝলাম না কী ব্যাপারটা। তখন ওদের মধ্যে একজন আমায় বলল, আসলে বাবুরা কি জানেন, এইখানে একটা রাস্তা আছে বটে, কিন্তু রাস্তাটি বিশেষ ভালো নয়, বুঝলেন তো। বৃষ্টি বাদলার সময় তো ওই রাস্তাটা একটা পুকুর ধার দিয়ে যায়, আর থেকে থেকেই ওখানে কেমন ধস নামে। তাই আমরা আপনাদের ওখান দিয়ে নিয়ে যাচ্ছি না, বরং একটু এগোলে আরেকটা রাস্তা আছে, একটু সময় লাগে বটে, কিন্তু ওইখান দিয়েই নিয়ে যাচ্ছি। এই রাস্তাটি একদম ভালো না, বুঝলেন না, তাই আর কি আর গেলাম না। আমরা আর কী বলি, হ্যাঁ চলুন, বেশ তাই চলুন। তা বেশ হাঁটতে লাগলাম আমরা। প্রায় 20-25 মিনিট পর লক্ষ্য করলাম দূরে একটা বিয়েবাড়ির প্যান্ডেল। বুঝলাম যে আমরা প্রায় পৌঁছেই গেছি। হাঁটতে হাঁটতে খানিকক্ষণ হাঁটার পরে দেখি সেই চেনা মুখ আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের রামদিন কাকা। আমাদের দেখেই একদম দৌড়ে এলো, আমাকে, অরুণাবকে এবং অভিজিৎকে একদম জড়িয়ে ধরলো, ধরে বলে উঠলো, বাবুরা, তোমরা এসে বাবা খুব ভালো কাজ করেছো।
আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। এসো বাবারা, এসো 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 বাবা, তোমার আমাকে খুব আনন্দ দিয়েছো গো। বলে আমাদের খুব যত্ন আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেল। এবার শহর থেকে অতিথি এসছে এই শুনে গ্রামবাসীদের মধ্যে যেন একটা হুলস্থুল পড়ে গেল। সবাই বিয়ে বাড়ি গেল ভুলে আমাদের দেখতে, আমাদের নিয়ে ভাবতে যেন ব্যস্ত হয়ে উঠলো একদম। আমরা আস্তে আস্তে ওদের মধ্যে বেশ মিশেই গেলাম। গ্রাম্য বিয়ে বলে কথা, আমরা তো গ্রাম্য বিয়ে সেভাবে কেউ কোনোদিন দেখিনি, তাই এইটা আমাদের কাছে একটা অনেক বড় অ্যাডভেঞ্চারের থেকে কম ছিল না। বেশ সুন্দর কাটছিল আমার দিনটা। অরুণাবু গিয়েই খুঁজতে লাগলো কোথায় কী খাবার আছে। দেখতে পেলো, খোঁজও পেয়ে গেল, জল খাবার হচ্ছে লুচি আর ছোলার ডাল। আর দেখে কে, ভালো কথা। আমি আর অভিজিৎ গোটা বিয়ে বাড়িটা ঘুরে ঘুরে বেড়াতে লাগলাম। অভিজিৎ তার ক্যামেরা নিয়ে সব ক্যামেরাবন্দি করতে লাগলো। অভিজিতের হাতে ক্যামেরা দেখে গ্রামবাসীদের মধ্যে উৎসাহ অতিমাত্রায় বেড়ে গেল। অভিজিৎও তাদেরকে নিয়ে বেশ করে ফটো তুলতে লাগলো। আমি বেশ এনজয় করছিলাম, সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভাল লাগছিল। দেখছিলাম আমার বন্ধুদের কাণ্ডকারখানা, আবার গ্রামবাসীদের চালচলন। সে সঙ্গে দেখছিলাম রামদিন কাকাকে। আর সত্যি তাকে দেখে যেন মনে হচ্ছে যে আজ যেন সে একটু হলেও দায়মুক্ত হলো। আর সত্যি যদি না আসতাম হয়তো খুব মিসই করতাম। বিকেলবেলা বর এলো, শুরু হলো গ্রামের বিয়ে, যেটা আমাদের শহুরে মানুষদের কাছে একটা অনেক বড় অ্যাডভেঞ্চার থেকে কোনো দিক থেকে কম নয়। অবশেষে ঘড়ি কাঁটায় চোখ যেতেই চোখ কপালে উঠল। তখন রাত 8:30, আর আমাদের একটি ট্রেন আছে ফেরার, সেটি রাত 9টায়। অতএব মাত্র আধ ঘন্টা আছে আমাদের হাতে। আমাদের যা হোক করে বেরোতেই হবে। আমরা আমাদের ব্যাগগুলোকেও তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। নিয়ে 8:40 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। রামদিন কাকা এবং তার পরিবারকে সকলকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম তিনজনেই। ইতিমধ্যে বৃষ্টির বেগটা একটু হলেও বেড়েছে আগের থেকে। তখন ঘড়ি কাঁটা 9:45, মানে আমাদের ট্রেন যেতে আর মাত্র 15 মিনিট বাকি আছে। এই ট্রেনটা কোনোভাবে যদি না পাই তাহলে আর আজ রাতে ফেরার আর কোনো ট্রেন নেই। এবার আমরা যখন হাঁটতে হাঁটতে যখন আসছি তখন অভিজিৎ বলল, আমি কি বলছিলাম, কি আসার সময় বলছিল না একটা কি ভাঙা রাস্তা আছে? আচ্ছা, ওইখান দিয়ে গেলে কেমন হয়? এমনিতে এখন সময়টা খুব কম, যা হোক করে আমরা বেরিয়ে যেতাম, কতক্ষণ লাগতো, আর কি আর হবে। আমার তো মানে ওটাই ভালো হতো, আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম হয়তো। তাহলে কি তাই করবি? তখন ও না বললো, এই নানা দরকার নেই বাবা, ও ভাঙাচোরা রাস্তা বলছে, কিছু প্রবলেম হয়ে যায়। আমি তখন একরকম অভিজিতের কথাতে জোর দিয়ে বললাম, আরে না না, কী প্রবলেম হবে, চ না, তিনজন তো আছি, ও ঠিক বেরিয়ে যাব। কারণ দেখ ভাই, আর মাত্র 10-15 মিনিট হাতে আছে, ট্রেনটা তো পেতে হবে, না হয়তো আজ রাতে ফেরাই হবে না। তার থেকে বরং চ আমরা ওই রাস্তা দিয়েই বেরিয়ে যাই। সেই মতো আমরা তিনজনই ওই ভাঙা রাস্তা স্মরণ করেই এগোতে লাগলাম। সেই রাস্তার কাছে আমরা এলাম, দেখলাম একটা মস্ত বড় পুকুর, তার পাড় দিয়ে একটা মাটির রাস্তা, কিন্তু রাস্তাটা একদমই উবড়ো খেবড়ো। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন মানুষজনের তেমন ওখান দিয়ে যাওয়া আসা নেই। আমরা সেই বরাবরই এগোতে লাগলাম। আমি ছিলাম আগে, আমার পেছন পেছন অরুণাব, তার পেছনে অভিজিৎ। আমরা এই মতো এগোতে লাগলাম। আচমকা সব কিছু কাঁপতে লাগলো। মুহূর্তের মধ্যে কোনো কিছু বুঝতে পারার আগেই আমার পা দুটো ক্রমশ তলার দিকে নেমে যেতে লাগলো। বুঝতে খুব একটা অসুবিধা হলো না যে যার ভয় ছিল তাই হয়েছে, অর্থাৎ ধস নেমেছে। তীব্র জোরে আওয়াজ হতে লাগলো, আর তিনজনই একসঙ্গে আর্তনাদ করতে লাগলাম। বেশ খানিকক্ষণ বাদে আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। বেশ চোট পেয়েছি সেটা টের পেলাম। ঘুটঘুটে অন্ধকার, তখন কোনো কিছুই ঠিকমতো দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো রকমে পকেট থেকে আমার মোবাইল ফোনটা বার করলাম, বার করে টর্চটা জ্বাললাম। দেখতে পেলাম আমার ব্যাগটা পড়ে রয়েছে পাশে। ব্যাগটাকে আমি তুলে নিলাম। গা হাত পায়ে পুরো কাদা মেখে গেছে। চিৎকার করে করে অরুণাবকে এবং অভিজিৎকে ডাকতে লাগলাম, কিরে অরুণাব, অরুণাব, অভিজিৎ, অভিজিৎ। ওদের থেকে কোনো সাড়া পেলাম না। আস্তে আস্তে যা হোক করে উঠে এলাম রাস্তার ওপরে। বন্ধুদের কথা ভেবে খুব চিন্তায় পড়লাম। কোথায় গেল ওরা? কিছুই তো বুঝতে পারছি না। বারবার ওদের আওয়াজ দিতে লাগলাম, ওরে অরুণাব, অভিজিৎ, আরে কোথায় তোরা? এবার একটু ভয় করতে লাগলো আমার। নতুন জায়গা, কি করব, কোথায় যাব, কিছুই তো মাথায় আসছে না। ফিরে যাব রামদিন কাকার বাড়ি,
কি না কি অপেক্ষা করব বন্ধুদের জন্য, কিছুই তো বুঝতে পারছি না। এইসব ভাবতে ভাবতে আমি দেখি একটা পায়ের শব্দ, চমকে উঠলাম, সঙ্গে সঙ্গে ফোনের টর্চটাকে জ্বালিয়ে দিলাম। কে ওটা? অরুণাভ না? হ্যাঁ, ও তো অরুণাভ। দৌড়ে গেলাম, দেখলাম হ্যাঁ ওটা অরুণাভ আস্তে আস্তে এগিয়ে আসছে। ওকে দেখে আমি যেন একটু ধরে প্রাণ পেলাম, কিন্তু লক্ষ্য করলাম ও কাঁধে চোট পেয়েছে। একটু কাছে আসার পর ফোনের টর্চের আলোতেই বুঝতে পারলাম ওর জামায় রক্ত লেগে আছে। আমি দেখে বলে উঠলাম, হ্যাঁ রে অরুণাভ, কী হয়েছে ভাই? ও আমায় বলল, চিন্তা করিস না ভাই, আমি ঠিক আছি। আমি তখন বললাম, আর অভিজিৎ ও কোথায় গেল? এরম ভাবতে ভাবতে দেখি কে একটা আমার পাশে এসে দাঁড়ালো। তাকিয়ে দেখি অভিজিৎ। আরে অভিজিৎ! দেখলাম অভিজিৎও খুব বিধ্বস্ত হয়ে আছে, গোটা শরীরে কাদা লেগে। আমি তখন বললাম, কিরে ভাই, তোর কোথাও লাগেনি তোরে? তখন ও আমাকে হাত দেখিয়ে ইশারা করে বলল যে ও ঠিক আছে। তখন আমি ওদের দুজনকেই বললাম, চল ভাই আমরা ফিরে যাই, আর আজ গিয়ে কাজ নেই। তোরা দুজনেই আহত হয়েছিস, অন্তত রামদিন কাকার বাড়ি গিয়ে তোরা একটু ট্রিটমেন্ট পাবি। কাল কলকাতা পৌঁছে কখন ডাক্তার দেখাবো, কখন তোরা ট্রিটমেন্ট পাবি, তার থেকে চল এখনই ফিরে যাই। তখন অরুণাও বলল, এই দেখ, তুই চিন্তা করিস না, আমরা ঠিক আছি, মোটামুটি চলে যেতে পারবো, খুব বেশি অসুবিধা হবে না। আর এখন ফিরে যাওয়ার কথা ভাবিস না। রামদিন কাকা এতদিন পর তার মেয়ের বিয়ে দিচ্ছে, তুই কি চাস যে আমাদের জন্য কাকার মেয়ের বিয়েতে অসুবিধা সৃষ্টি হোক? তার থেকে আমরা এখন যা হোক করে চলে যেতে পারবো। আমি তখন বললাম যে হ্যাঁ কথাটা তো ঠিক, কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না। তোরা দুজনই আহত হয়েছিস, এই অবস্থায় আমরা ফিরবই বা কীভাবে? আমি তখন ঘড়ির দিকে তাকিয়ে বললাম, দেখ এখন 9:15, মানে 9:15 হয়ে গেছে। আমাদের ট্রেন অলরেডি বেরিয়ে গেছে, আর তো ফেরার কোনো অপশানই নেই। তখন অরুণাভ আবার বলে উঠল, এই চিন্তা করিস না রে, শোন না, এই ট্রেনটা বেরিয়ে জানি, কিন্তু সামনের স্টেশনটা মনে আছে তো? সামনের স্টেশনে একটা ট্রেন দাঁড়ায়, যেটা এখানে দাঁড়ায় না। আমরা হাঁটতে হাঁটতে এগোতে থাকি, আমরা এই ট্রেনটা পেয়ে যাবো। হাঁটতে হাঁটতে এগোতে থাকি মানে? আরে আর কিছু নয় রে বাবা, ওই রেল লাইন ধরেই এগোতে থাকি, বুঝলি? এই এগোতে এগোতে ঠিক পেয়ে যাবো। তুই চিন্তা করিস না, তুই আমার সঙ্গে আমাদের বিশ্বাস করিস তো? তুই আমার কথা শুনে আমাদের সঙ্গে আমি বললাম, কিন্তু এটা কী করে সম্ভব? তোরা দুজনেই তো চোট পেয়েছিস, এখন তোরা স্টেশন দিয়ে হাঁটবি কী করে? আর এই রাত্রিবেলা এরকম বৃষ্টি পড়ছে, এরকম হাঁটাটা কি ঠিক? কখনোই ঠিক নয় এটা। কিন্তু আমার কোনো কথাকেই ওরা দুজনেই গ্রাহ্য করলো না। একরকম জোর করেই ওরা আমাকে ওদের সাথে নিয়ে গেল রেল লাইন বরাবর হাঁটার জন্য। আমি নিরুপায় হয়ে ওদের সাথে হাঁটতে লাগলাম, কারণ আমার ওদেরকে বলার মতো আর কোনো মুখ ছিল না। ওরা আমার কথা মতোই এখানে এসেছিল, এবং সেই আমার কথা মতোই ওদেরকে ওই রাস্তা দিয়ে আসতে হয়। আর তাই বলতে গেলে আজ আমার জন্যই ওরা এত চোট পেয়েছে। তাই সেক্ষেত্রে আমার আর কোনো কিছু বলার নেই ওদেরকে, বা বলার মতো সাহস নেই। তাই আমি চাই আর নাই চাই, আমাকে ওদের সাথেই হাঁটতে হচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে আমরা হাঁটছিলাম। দুপাশ ঘুটঘুটে অন্ধকার, কোনো কিছু বিশেষ দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু ঝিঝি পোকার ডাক এবং দূর থেকে কিছু কুকুর ডাকের আওয়াজ ভেসে আসছিল। আমি আমার ফোনের টর্চ লাইটটাকে জ্বেলে রেখেছিলাম। বৃষ্টিটাও ততক্ষণে প্রায় বন্ধই হয়ে গেছে। ওরা দুজন চুপচাপ নিজেদের মতোই হেঁটে যাচ্ছিল। আমি তখন ওদের জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোরা তো অনেকক্ষণ ধরে হাঁটছিস, এতটা চোটও পেয়েছিস, তো একটু রেস্ট নে না, নিয়ে চল আবার হাঁটি, বা একটু জল খা অন্তত। বলে আমি আমার ব্যাগ থেকে জলের বোতলটা ওদের দিকে এগিয়ে দিলাম, কিন্তু ওরা কেউই জল খেলেও না, আমার থেকে বোতলটাও নিল না, এবং আমার কথারও কোনো উত্তর ওরা দিল না। আমি বুঝতে পারলাম ওরা হয়তো খুবই ক্লান্ত, বা হয়তো ওরা আমার ওপর মনে মনে খুব ক্ষুব্ধ হয়েছে। তাই আমি আর কোনো কিছু বললাম না। আমিও তখন ওদের সাথে চুপচাপ হাঁটতে লাগলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর মনে হচ্ছিল আমিও এক যেন অন্ধকার জগতে হেঁটে যাচ্ছি। নিজস্ব কোনো চেতনা বা হুঁশ নেই, যন্ত্রের মতো আমি হেঁটে যাচ্ছিলাম। আমার চারিপাশ কেমন যেন অন্ধকার হয়ে আসছিল, আমি যেন এক মায়াবী পথে হেঁটে চলেছিলাম। ঠিক সেই মুহূর্তে আচমকা কে বা কারা আমাকে ধরে এক হ্যাঁচকা টান মারলো। আমি ছিটকে পড়লাম রেল লাইনের ধারে।
কে কে? আর ঠিক সেই মুহূর্তে দেখি একটা দূরপাল্লার ট্রেন হর্ন মারতে মারতে আমাকে পেছন থেকে ক্রস করে বেরিয়ে গেল। তাকিয়ে দেখি রামদিন কাকার 2 ভাই এবং সঙ্গে আরও 2 জন। আমি অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রইলাম। দেখলাম ওরাও আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তাকিয়ে বলছে, বাবু বাবু, আপনি এখানে কি করছেন বাবু? বলো আমি কি করছি মানে? আমি তো আর বলো না গো, তোমাদের বারণ শুনিনি। ওই রাস্তা দিয়ে আসতে গেছিলাম গো, আসতে গিয়ে এক বিপত্তি, কি যে হলো বুঝলাম না। হয়তো ধস নেমেছিল, আমরাও সেই ধসের কবলে পড়ে গেছিলাম। দেখুন আমার 2 বন্ধু খুব চোট পেয়েছে, ও বেচারিরা আর পারছে না গো হাঁটতে। ওরা দেখো, তখন ওরা বলল, কোন 2 বন্ধু বাবু, কোন 2 বন্ধু? আমি বললাম কেন, আমার তো এই 2 বন্ধু, অভিজিৎ আর অর্ণব। এই তো তাকিয়ে দেখি ওরা আর নেই। আমি বলে এই তো একটু আগেই তো এখানে ছিল, কোথায় গেল? দেখো দেখো তো, এই দেখো সামনেটা, এই অর্ণব, অভিজিৎ। ওরা চুপ করে আমার দিকে 4-5 জনই ফ্যাল করে চেয়ে রইল। আমি বললাম কি হলো, তোমরা আমাদের কি দেখছো এরমভাবে? কি দেখছোটা কি? একজন বলল, বাবু বাবু, আপনি একটু উঠুন বাবু, আপনি আস্তে আস্তে একটু উঠুন বাবু। এন বাবু, একটু জল খান। কি বলতে চাইছোটা কি হয়েছে, এটা কি? বাবু আমার সঙ্গে চলুন বাবু, আমার সঙ্গে চলুন। আমি কোথায় যাব? দাঁড়াও, তোমরা এরম কেন করছো? কি আমার খুলে বলো না, কি বলতে চাইছো? আমরা দূর থেকে আপনাকে অনেকবার আওয়াজ দিচ্ছিলাম, অনেকবার ডাকছিলাম বাবু, আপনি আমাদের কথা শুনছিলেন না। আপনি এগিয়ে চলেছিলেন বাবু, আপনি এগিয়ে চলেছিলেন। আমরা আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, এমন সময় দেখি ট্রেনটা ঢুকে গেছে। তখন আমরা যদি আপনাকে না সরাতাম বাবু, তাহলে তো একটা অঘটন ঘটে যেত বাবু। আর বাবু আপনি একা একাই এগিয়ে চলেছেন বাবু, আপনার সঙ্গে কিন্তু কেউ ছিল না বাবু, আপনি একাই ছিলেন। কথাগুলো শোনা মাত্রই আমার মাথাটা কেমন যেন ঝনঝন করতে লাগলো। আমি বললাম আমি একা ছিলাম? আরে কি উল্টোপাল্টা বকছো? আমার 2 বন্ধু আমার সঙ্গে, ওরা তো আমার সঙ্গে এলো। আগে না বাবু, আপনার কিছু ভুল হচ্ছে বাবু, আপনার কিছু ভুল হচ্ছে। বলে ওরা মুখ চাওয়াচাই করলো। অপরজনকে ইশারায় বলল, আরে বাবুকে সত্যি কথা বলে দে না, সত্যি কথা বলে দে বাবুকে। আমি কি বলছো? কি বলবে আমাকে তোমরা? আগে বাবু, আপনারা বেরোনোর পর আমাদের পাড়ার একটি ছেলে ওইখান দিয়ে আসছিল সাইকেল চালিয়ে, যেখানে ধস নেমে আর কি। তখনই ও ওইখানে একটা আওয়াজ শুনতে পায় এবং কিছু মানুষের চিৎকার শুনতে পায়। ও তখনই সেটা আমাদের এসে বলেছিল যে ওইখানে হয়তো কেউ কোনো বিপদে পড়েছে। আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে আপনারাই কিছুক্ষণ আগেই বেরিয়েছেন, হয়তো আপনারাই ওইখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আমরা দেরি না করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি। আর বাবু ওখানে আমরা আপনাকে পাইনি, আপনার 2 বন্ধুকে পেয়েছিলাম, ওনারা মারা গেছেন, ওখানেই ওনারা পড়ে আছেন এখনো বাবু। ও বাবু। আমি বললাম কি বলছো তোমরা? সব পাগল হয়ে গেছো নাকি? কি বলছো সব? জানো তোমরা কি বলছো? সত্যি কথা বলছি বাবু, ওখানে চলেন, দেখতে পাবেন। দাঁড়াও, আমি ডাকছি ওদের। ওনাবো, অভিজিৎ, অভিজিৎ, কোথায় গেলি? এ তোর আমার জবাব দে। ওড়াবো, অভিজিৎ। হয়তো আমি তখন অজ্ঞান হয়ে গেছিলাম, আমার আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললো আমার, দেখলাম আমি রামদিন কাকার বাড়িতে। আমার সামনে রামদিন কাকা অনেক অযোধ্যায় কেঁদে যাচ্ছে এবং তার গোটা পরিবার তার সঙ্গে আছে। সবাই আমার দিকে যেন আতঙ্কের সঙ্গে তাকিয়ে আছে, বড় বড় চোখ করে। রামদিন কাকা কাঁদতে কাঁদতে বলে উঠল, ও বাবুরা, আমি তো বুঝতে পারিনি, আমার জন্যই তোমাদের এরকম হলো গো, তোমরা আমার ক্ষমা করে দাও, আমি বুঝিনি বাবা গো, এরকম দুর্ঘটনা ঘটে যাবে আমি তো বুঝতে পারিনি গো, আমার ক্ষমা করে দাও। আমি কি বলবো, কাকে কি বলবো কিচ্ছু জানি না। আমার মাথা কিছু কাজ করছে না, যেন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, এক্ষুনি ঘুম থেকে উঠবো। আমি শুধু বললাম,
অরুণাভ আর অভিজিৎ কোথায় গো? একটু একটু আমার ওদের দেখাও না। আমি একটু ওদের দেখতে চাই। তখন বাইরে আমি একটা গাড়ি আওয়াজ পেলাম। এক আধজন দেখলাম বাইরে বেরিয়ে গেল ওদের মধ্যে। আমিও আস্তে আস্তে করে উঠলাম, উঠে বাইরে এলাম। দেখলাম সকাল হয়ে গেছে। পুলিশের একটা ভ্যান মস্ত বড়, সেই পুলিশের ভ্যান থেকে দুটো মরদেহ বার করলো। আমি যেন নিজের চোখেও আর বিশ্বাস করতে পারছি না। আস্তে আস্তে এগিয়ে গেলাম, দেখলাম ওদের মধ্যে একজন অভিজিৎ আর আরেকজন অরুণাভ। যেন নিজের চোখে আর বিশ্বাস করতে পারছি না। সত্যি কি? এটা কি সত্যি দেখছি আমি? এটা কি ঠিক দেখছি আমি? কিছু ভুল দেখছি না তো? এমন নয় তো যে আমি ঘুমোচ্ছি, উঠে বলবো এই জানিস ভাই আমি তোদের নিয়ে কি স্বপ্ন দিলাম জানিস, খুব খারাপ একটা স্বপ্ন দিলাম রে, ইস ঠাকুরের কাছে প্রার্থনা করবো তোদের জন্য এরম কিছু না হয়। এরম বলবো না তো? আমি কি ঠিক দেখছি এটা? সত্যি আমার দুই বন্ধু নেই আর? এটা কি ওদেরই মরদেহ? একজন পুলিশ এসে আমার হাতে কয়েকটা ব্যাগ দিলেন, দিয়ে বললেন, এইগুলো বোধহয় আপনার বন্ধুদের হবে, এগুলো আপনি আপনার কাছে রেখে দিন। আমরা কাল রাতে অ্যাক্সিডেন্ট স্পট থেকে এগুলোকে পেয়েছিলাম। তাকিয়ে দেখলাম একটা অরুণাভর ব্যাগ আর একটা অভিজিতের সেই স্বাদের ক্যামেরাটাকে নিয়ে আঁকড়ে ধরলাম। তখন আমাকে সেই অফিসারটি বললেন, আচ্ছা শুনুন, আপনি এবার ফিরে যাবেন। আমাদের একজন লোক যাবে আপনার সঙ্গে কলকাতা অবধি। সেখানে আপনাকে একটু থানায় আসতে হবে, কিছু প্রসিডিংস আছে সেগুলো করার জন্য। আর আমরা আপনার দুই বন্ধুর বডিগুলোকে গাড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছি, আপনি সেই মতো আসুন। এবং আমি এনাদেরও বলে দিয়েছি, এনাদের মধ্যে থেকেও একজন আপনার সঙ্গে থাকবে আপনাকে কলকাতাতে পৌঁছে দেওয়া অবধি। আমি চুপ করে রইলাম। কোনো কিছু উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আমার নেই তখন। একরকম মনের দিক থেকে ভেঙে গেছি পুরো। বিশ্বাস করতে পারছি না কি হচ্ছে। বডি, কাল আমরা একসঙ্গে এসেছিলাম এই সময় আনন্দ করতে করতে, আজ তারা বডি। সেই ছোট্টবেলাকার বন্ধু আমরা, একসঙ্গে কত দিন কাটিয়েছি আমরা আনন্দে, হই হই করে বেড়াতে গেছি, ঘুরতে গেছি, একসঙ্গে কলকাতায় এসেছি পড়াশুনো করতে। তিনজনই কমার্স নিয়ে পড়েছিলাম। কলকাতায় গিয়ে আমরা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করব, তারপর মাস্টার ডিগ্রি করব। অনেক স্বপ্ন ছিল আমাদের তিনজনে একসঙ্গে। আজ এক লহমায় সব স্বপ্ন ভেঙে দুই বডি হয়ে গেল। কিছুই বুঝে উঠতে পারলাম না। দেখলাম পুলিশ ওদের নিয়ে বেরিয়ে গেল। আমাকে রামদিন কাকার দুই ভাই এসে বলল, চলুন বাবু আমরা আপনার সঙ্গে যাই, কলকাতা অবধি আমরা আপনাকে ছেড়ে দিয়ে আসি। পুলিশবাবু বলে গেছেন, চলুন বাবু চলুন। একটু বেলা বেলা করে বেরিয়ে পড়লাম ওদের বাড়ি থেকে। ট্রেনে যখন চাপলাম, যখন ট্রেন রওনা হলো ওখান থেকে, পাশের সিট দুটো ফাঁকা। মনে মনে ভাবলাম এই সিট দুটো তো অন্য দুজনের, তারা আসতো বডি, তারা তো আর আসবে না, ওই সিটটা ফাঁকাই থাকবে। আমার জীবন এগিয়ে যাবে, কিন্তু আমি আর কোনোদিন এই জীবনে ওদের আর ফিরে পাবো না। ওরা যেখানেই থাকুক, ভালো থাকুক। হয়তো আমি যদি জোর না করতাম, অরুণাভ তো আসতে চাইনি, আমি জোর করলাম বলেই এসছিল, বন্ধুকে ভালোবাসে বলে। কিন্তু বন্ধুদের তো আমি কোনো মজায় দিয়ে উঠতে পারলাম না। তাই হয়তো ওরা কালাতে এসছিল আমাকে ওদের সঙ্গেই নিয়ে যেতে, যে তিন বন্ধু একসঙ্গেই থাকতাম এই ভেবে। সময় এগিয়ে যায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু পেছনে ফেলে যায়। আমি হয়তো এগিয়ে যাব সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু পেছনে ফেলে এলাম আমার দুই বাল্যকালের সেই বন্ধুকে। যেখানেই থাকিস তোরা, ভালো থাকিস, আমায় ক্ষমা করে দিস। অভিজিতের এই শেষ স্মৃতি, এই ক্যামেরাটি আমার সঙ্গেই রাখবো, আগলে রাখবো। বিদায় বন্ধু, বিদায়। এটা হয়তো গল্প, কিন্তু গল্প হলো সত্যি।